যুদ্ধের তো আসলে অনেকগুলো ইম্প্যাক্ট থাকে। এই যুদ্ধের নিশ্চয়ই একটা অর্থনৈতিক গুরুত্বের কথাও, যেটা জেনারেল সাহেব খানিকটা ইঙ্গিত দিলেন। একদিকে হরমুজ প্রণালী, আর একদিকে তার রিজার্ভ ন্যাচারাল রিসোর্সের, ফলে সেইটা একটা শুধু সামরিক যুদ্ধ থেকে কৌশলগত বা অর্থনৈতিক যুদ্ধের দিকে যাওয়ার আশঙ্কা কতখানি? না, যেটা মানে আমি দ্বিমত করার কোনো কারণ নাই যে আসলে এই যুদ্ধটাকে যদি আপনি একভাবে দেখেন তাহলে এটা সেই অর্থে কিন্তু অর্থনৈতিকভাবে যুক্ত রয়েছে। ভূ রাজনৈতিক শব্দটা আমরা ব্যবহার করি, আবার ভূ অর্থনৈতিকও এখন ব্যবহার করি আমরা, জিও আছে। সো এইটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এইটাতে কোনো সন্দেহ নাই। এবং হরমুজ প্রণালীর কথা বলেছেন, আমার মনে হয় এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এইটার মানে যা দর্শকরা জানবেন সেটা হলো যে এটার বড় গুরুত্বপূর্ণ জায়গাটা হলো যে এই প্রণালীটা ব্যবহার হয় বিশ্বের মানে একটা বড় অংশের যে আমাদের জ্বালানি সরবরাহ সারা পৃথিবীতে, হ্যাঁ, যেটা আপনার মধ্যপ্রাচ্য থেকে হয়, এইটার একটা বড় অংশই আপনার প্রণালী ব্যবহার করে। সুতরাং এইটার একটা স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে অর্থনৈতিক দিক থেকে, এবং সেইটাই আমার এই অর্থনীতির ভিতরে প্রধান চাপের একটা কারণ হবে। আপনি ইমিডিয়েটলি কতগুলো ইম্প্যাক্টের জায়গা আমরা দেখতে পাই, যেমন আপনি ইমিডিয়েটলি আমরা যেটা দেখছি যে ফ্লাইট বন্ধ হয়ে গেছে, ওখান থেকে জাহাজ পাস করা বন্ধ আছে। যেটা বলছেন যে আমি ইনফ্যাক্ট এই শো শুরু হওয়ার আগেও কথা বলছিলাম যে কতদিন চলতে পারে, ওনারা কি মনে করছেন। তো ধরেন আপনি যদি 7 দিনও হয় এই ধরনের একটা পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি আসতে, আমি একদম মিনিমাম তাহলেও আপনি দেখবেন যে কতগুলো ফ্লাইট ক্যান্সেল হলো, হ্যাঁ, এবং কতগুলো জাহাজ আসতে পারবে না। আমি দুটো সরাসরি ইম্প্যাক্ট বাংলাদেশের জন্য বলছি আর কি, বিশ্বের তো বড় পরিসরে, কিন্তু আমরা ছোট দেশ। আমাদের মধ্যপ্রাচ্যের যেই শ্রমিকরা নিয়মিত যাতায়াত করেন, প্রতিদিন মানে কয়েক হাজার শ্রমিক আসলে যাচ্ছেন আসছেন, তাদের এটা বন্ধ হয়ে যাচ্ছে এখন। এটা অনিশ্চয়তার ভিতরে আছে, কারণ একটা সারা পৃথিবীর সাথে এটা শুধুমাত্র কিন্তুই না, আমাদের এখান থেকে আপনি ইউরোপে ইউএসএ গেলেও আমরা এন্ট্রি পয়েন্ট হচ্ছে নর্মাল একটা এন্ট্রি পয়েন্ট, সবচেয়ে বড় এন্ট্রি পয়েন্ট মিডল ইস্ট। আপনি একই রকম ভাবে আমার শুধুমাত্র যে আমার তেলের সরবরাহ তা না, এখন আমাদের যদি আমরা একটা বড় অংশ হলো আমরা সিঙ্গাপুর পোর্টটাকে ভায়া ব্যবহার করি, আমাদের ডাইরেক্ট সি লাইন নাই, কিন্তু এখন অনেককে দুবাই ব্যবহার করেন, হ্যাঁ। তো ওইটাও কিন্তু এখন মানে অনিশ্চয়তার ভিতরে আছে, সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে যাবেন। এইটার একটা ইমিডিয়েট কস্ট আছে। ইমিডিয়েট কস্টটা হলো যে দেরি হবে, এটার কিছু ইন্স্যুরেন্স কস্ট আছে, এটা কে বিয়ার করবে, আমরা বিয়ার করব না, এক্সপোর্ট করি বা ইম্পোর্ট করি, এটা চুক্তির উপর নির্ভর করে, সেই বিষয়টা আছে। দ্বিতীয় একটা আছে হলো যে আপনার সাপ্লাই চেইন, আমার যে সাপ্লাই চেইনের ব্যাহত আছে, এবং তার মধ্যে আমার শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি তো জ্বালানির জন্য একেবারে মানে এখন একটা খুব বড়ভাবেই তো বিদেশের উপরে আসছে, এবং পুরাটাই আমার এই মিডল ইস্টের থেকেই আসে বলা যায়, গ্রসলি বলছি, বা টুকটাক বাইরে থেকে আসে। কিন্তু এই সুতরাং এইটার কোনো সাপ্লাই চেইনে ইম্প্যাক্ট ফেলবে কি না, হ্যাঁ। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এটা শুধুমাত্র আমার শিল্পের উৎপাদন, বিদ্যুতের উৎপাদন তো আছেই, এমনকি আমার ঘরে মানে যেগুলো আমরা গ্যাস ব্যবহার করি সেইগুলোও কিন্তু সোর্সিংগুলো এলপিজি টার্মিনাল বন্ধ ওখান থেকে আসে। তো ওই ইম্প্যাক্টটা আছে। সেকেন্ড একটা আছে যেটা মিডিয়াম টার্ম, ওটা দেখতে হবে যে কতদিন চলে এবং এটার কী ইম্প্যাক্ট হয়, এটাকে কিভাবে মার্কেট দেখে, সেটা হলো জ্বালানি তেলের দাম, হ্যাঁ। আমি দেখলাম যে গত একদিনেই আপনার এটা গ্লোবাল শেয়ার বাজার 3-4% বেড়ে গেছে। এটা এখন অনেক দিন কিন্তু আমাদের $70 নিচে ছিল 68, এটা 60 থেকে 70-এর ভিতরে থাকে। এটা মোটামুটি আমরা এখন চিন্তা করি যে 70 ইজ দ্য মানে থ্রেশহোল্ড, যেটা মেনটেন করার চেষ্টা করে ওপেক, কারণ ওপেক ওই অনুযায়ী তাদের সাপ্লাই বাড়াতে কমাতে চায়। এটা $70 ক্রস করেছে। তো সেই দিক থেকে আমাদের উৎপাদন খরচ কেমন হবে, ধরেন আমি যদি একটা সিমুলেশন করি, আমরা প্রায় $6 বিলিয়ন মতন তেল, জ্বালানি, গ্যাস আমদানি করি। যদি 10%ও দাম বাড়ে বা 12% দাম বাড়ে, এটা কিন্তু আপনার প্রায় $600-700 মিলিয়ন কথা আমরা বলছি। এই টাকাটা কোথা থেকে আসবে? এইটা আমার ব্যালেন্স অফ পেমেন্টেও, আমরা ব্যালেন্স অফ পেমেন্ট ট্রাবলে আছে। আমি এখন অর্থনৈতিক দেশের ভিতরে জানি যে মাত্র কিছুটা আমরা স্বস্তি পেয়েছি, সেইটারও একটা হুমকি থাকবে, এইটার একটা আবার ভর্তুকির চাপ বাড়বে। সুতরাং ওই জায়গাগুলোর ভিতরে তো আসছে।